হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা যেটা ম্যাথামেটিক্সের সিরিজটা সেটা কন্টিনিউ করব। অর্থাৎ আমরা ম্যাথামেটিক্সের আগের পার্টে অ্যাভারেজ আর পার্সেন্টেজ রিলেটেড কিছু ভিডিও আপলোড করেছি। তো এই পার্টে আমাদের একটা নতুন চ্যাপ্টার, যেটা হচ্ছে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড। ঠিক আছে, তো সেই সিরিজটা আমরা কন্টিনিউ করব। তো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করতে পারো। আর আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আগের ভিডিও লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। তো আজকে যেটা আমরা স্টার্ট করব, আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্সের সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আমরা আজকে কিছু নিউমেরিক্যাল প্র্যাকটিস করব, মানে এই রিলেটেড কিছু শর্ট ট্রিক্স, শর্টকাট মেথডে আমরা কি করে নিউমেরিক্যালগুলো করতে পারি, যেটা আমাদের ডাব্লিউবিসিএস এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কাজে লাগবে। তো সেই টাইপের কোশ্চেনগুলো আলোচনা করব, আর তারপরে আমরা অন্য কোনো পার্টি ভিডিওতে সিরিজটা আরও কন্টিনিউ করব। তো আমরা কিছু যেটা কনসেপ্ট রয়েছে সেটা এখানে ডিসকাস করা যায়। যে চ্যাপ্টারটা আলোচনা করছি সেটা হচ্ছে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড। তাহলে এখানে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড এর যে বেসিক ফর্মুলা যেটা রয়েছে টাইম, ডিস্টেন্স অ্যান্ড স্পিড রিলেটেড, সেটা হচ্ছে আমাদের যে ডিস্টেন্সকে যদি এখানে ডি দিয়ে ডিনোট করা হয়, ডিস্টেন্স ইকুয়াল টু যদি ডি দিয়ে ডিনোট করা হয়, স্পিডটাকে আমি এখানে এস দিয়ে ডিনোট করি, আর টাইমটাকে যদি টি দিয়ে ডিনোট করা হয়, তাহলে আমরা এখানে একটা রিলেশন থাকে, সেটা হচ্ছে ডি ইকুয়াল টু এস ইন্টু টি। এটা একদম ফান্ডামেন্টাল রিলেশন, যেটা আসছে কিনা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড মাল্টিপ্লাই টাইম। ডিস্টেন্স ইকুয়াল টু কি হয় না, স্পিড মাল্টিপ্লাই টাইম হয়। ঠিক আছে, তো এইখানে আমাদের একটা ফর্মুলা আমরা তাহলে পেয়ে গেলাম, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তো জেনারেলি ডিস্টেন্সকে আমরা এখানে ইউনিট তার কি হয়ে থাকে না, মিটার, কিলোমিটার, এইভাবে জেনারেলি আমরা ইউনিটগুলো ইউজ করে থাকি। তো স্পিডের ক্ষেত্রে আমরা ইউনিট, যেটা ফান্ডামেন্টাল ইউনিট ইউজ করি, মিটার পার সেকেন্ড বা কিলোমিটার পার আওয়ার, জেনারেলি এই টাইপ অফ ইউনিটগুলো ইউজ করা হয়। আর টাইমের ক্ষেত্রে সেকেন্ড, মিনিট বা আওয়ার। এই হচ্ছে আমাদের জেনারেলি ইউনিট সিস্টেম সম্পর্কে আমাদের এগুলো জেনে রাখতে হয়। এবং আমরা ট্রান্সফরমেশন, যেটা 1 কিলোমিটার সমান 1000 মিটার বা 1 আওয়ার সমান 3600 সেকেন্ড, তো এই সমস্তগুলো আমাদের এখানে ইউজ হয়। তো আমাদের এইখানে যেটা জানতে হয় যে ইউনিট কনভার্সন, অর্থাৎ একটা ইউনিট থেকে আমরা আরেকটা ইউনিটে কি করে যেতে পারি। একটা ইউনিট বলতে গেলে, যেমন এইখানে একটা রিলেশন মনে রাখা দরকার। অনেক সময় আমরা দেখি স্পিডের ইউনিট কিলোমিটার পার আওয়ারে দেওয়া থাকে, সেখান থেকে আমাদের মিটার পার সেকেন্ডে যেতে হয়। তো তার জন্য আমাদের একটা রিলেশন মনে রাখা দরকার, যে 1/1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড। তো এটা আমরা কি করে পেয়ে থাকি না, 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটারকে আমরা লিখতে পারি 1000 মিটার, আর 1 আওয়ারকে লিখতে পারি 3600 সেকেন্ড। সো এইখানে চলে আসছে 2×5=18। তাহলে এটাকে আমরা পেয়ে যাচ্ছি কত, 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু কত, 18/5 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা আসছে কিসের ইউনিট, স্পিডের ইউনিট। এবং স্পিডের ইউনিটকে আমরা কনভার্সন করলাম, মানে একটা ইউনিট থেকে আরেকটা ইউনিটে কনভার্ট করলাম। তো 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/18 মিটার পার সেকেন্ড, বা 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তো এইটা আমাদের কাজে লাগবে। এরপরে আমাদের কিছু পয়েন্টস রয়েছে, সেগুলো হচ্ছে আমাদের রেশিও মেথড। কি বলা হয়, রেশিও মেথড। রেশিও মেথডে আমরা অঙ্কগুলো যখন করব, সেটাকেই আমাদের শর্ট ট্রিক্স এর মধ্যে পড়ছে। যে রেশিও মেথডে নিউমেরিক্যাল গুলো আমাদের খুব ইজি হয়ে যায় অঙ্কগুলো। ঠিক আছে, যেমন যদি এখানে বলা হয় যে এখান থেকে মানে এ পয়েন্ট থেকে বি ডিস্টেন্স অবধি কভার করা হচ্ছে। এই ডিস্টেন্সটা সাপোজ দুটো ট্রেনের কথা বলছি, বা যে কোনো দুজন পার্সনের কথা বলা হচ্ছে, যে দুজন পার্সন, এক ব্যক্তি এ থেকে বি অবধি যাচ্ছে, আরেকজন হয়তো বি থেকে এ অবধি যাচ্ছে। তাহলে এ থেকে বি যাচ্ছে, সেও ডি ডিস্টেন্স কভার করছে। বা আমি এখানে সিম্পল ধরলাম যে দুজন ব্যক্তি আছে, দুজন পার্সন আছে, পার্সন 1, পার্সন 2। পার্সন 1, পার্সন 2 দুজনেই এই এ থেকে বি অবধি যাচ্ছে। তাহলে এ থেকে বি মানে দুজনেই কতটা দূরত্ব কভার করছে, দুজনেই ডি ডিস্টেন্স কভার করছে। দুজনে কত ডিস্টেন্স কভার করছে, ডি ডিস্টেন্স কভার করছে। তো যদি ধরে নিই যে এ স্পিডে যাচ্ছে, এর ক্ষেত্রে স্পিড হচ্ছে, যদি আমি ধরি এস এ, মানে ওয়ান বডিটা, আমি এখানে আরেকবার বলছি, দেখো আমি এখানে কি বললাম না, যদি ডিস্টেন্স, আমরা জানি ডিস্টেন্স ইকুয়াল টু
স্পিড মাল্টিপ্লাই টাইম। ডিস্টেন্সের ফর্মুলা কি হয়? স্পিড মাল্টিপ্লাই টাইম। এখন যদি দুটো অবজেক্টের কথা আমি ভাবি, বা দুটো ট্রেন বা যে কোনো দুটো পার্সন দুটো ডিস্টেন্স কভার করছে, সেম ডিস্টেন্স যদি কভার করে, এখানে কেস কি কি হতে পারে? এক নম্বর হতে পারে যদি ডিস্টেন্স ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ডিস্টেন্সটা আমার সেম। ডিস্টেন্স যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি স্পিড গুণিত টাইম ইকুয়াল টু কনস্ট্যান্ট। মানে আমরা এরকম বলতে পারি, যদি দুটো অবজেক্টের কথা ভাবি 1 and 2, এরা দুজনে যদি এ ডিস্টেন্স কভার করেছে ডি, এও সাপোজ ডি ডিস্টেন্সই কভার করেছে, এর ক্ষেত্রে স্পিড যদি এরকম হয় এস এ, এর জন্য স্পিড যদি হয় এস বি, বা আমরা বলতে পারি এস ওয়ান, এর জন্য স্পিড হচ্ছে এস টু, এর জন্য যদি টাইম ধরি টি ওয়ান, এর জন্য যদি টাইম হয় টি টু, তাহলে যেহেতু তারা ডিস্টেন্সটা সেম কভার করেছে, তাহলে আমরা বলতে পারি যে স্পিড ইন্টু টাইম ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে এস ওয়ান ইন্টু টি ওয়ান ইকুয়াল টু, আমরা কি বলতে পারি, ডিস্টেন্সটা যেহেতু এখানে সেম, এখানে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, কিন্তু এখানে আমরা জানি কি ডিস্টেন্সটা যদি সেম বলা হয় তাহলে আমরা বলতে পারছি কি, যেহেতু ডি ইকুয়াল টু ডি, এরও ডি যা এরও ডি তার, তাহলে এর ডি হচ্ছে এস ওয়ান টি ওয়ান আর এর হচ্ছে এস টু টি টু। ঠিক আছে, মানে আমরা এখান থেকে একটা রিলেশন পেয়ে গেলাম, এস ওয়ান টি ওয়ান দ্যাট ইকুয়ালস টু এস টু টি টু। ঠিক আছে, এরপরে কি হতে পারে? তিন রকমের কেস। তাহলে যখন ডিস্টেন্স কনস্ট্যান্ট হলো তখন এরকম, এবার তো এরকম হতে পারে যে স্পিডটা কনস্ট্যান্ট, স্পিড ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে স্পিডটা সেম, এসটা সেম। তাহলে যদি দুটো অবজেক্টের কথা ভাবি 1 and 2, এ সাপোজ ডিস্টেন্স কভার করেছে d1, এ করেছে d2, এর টাইম লেগেছে t1, এর টাইম লেগেছে t2, কিন্তু দুজনেরই স্পিডটা সেম, এরও স্পিড হচ্ছে s, এরও স্পিড হচ্ছে s। এখন আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। স্পিড ইকুয়াল টু কি হয়? ডিস্টেন্স বাই টাইম। তাহলে দুজনের স্পিড তো সেম, s ইকুয়াল টু s। প্রথমে স্পিড কত হবে? ডিস্টেন্স বাই টাইম, মানে d1 বাই t1 ইকুয়াল টু d2 বাই t2। তাহলে এটা একটা ফর্ম। যখন আমাদের ডিস্টেন্স কনস্ট্যান্ট তখন আমাদের ফর্মুলা s1 t1 সমান s2 t2, যখন আমাদের স্পিড কনস্ট্যান্ট তখন ফর্মুলা d1 বাই t1 দ্যাট ইকুয়ালস টু d2 বাই t2। ঠিক সিমিলারলি আরেকটা কন্ডিশন হয়ে থাকে যদি আমরা বলে থাকি যে টাইম কনস্ট্যান্ট, টাইমটা কনস্ট্যান্ট, মানে দুজনের একটা ডিস্টেন্স কভার করতে সেম টাইম লেগেছে, মানে কেউ একজন এতটা ডিস্টেন্স যেতে একটা ভেলোসিটি নিয়ে গেছে যা টাইম লাগছে, আরেকজন এতটা ডিস্টেন্স গেছে একটা ভেলোসিটি নিয়ে গেছে তার জন্য সেম টাইম লেগেছে। তাহলে যদি টাইমটা কনস্ট্যান্ট হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি? টিটা সেম, দুজনের টিটা সেম, তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স কত? d1, এর d2, এর ক্ষেত্রে স্পিড s1, এর s2। তাহলে আমরা এখান থেকে টাইম সমান কি ফর্মুলা বলতে পারি? টাইম ইকুয়ালস টু আমরা বলতে পারি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স আপন স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে টাইমটা যেহেতু সেম, t ইকুয়াল টু t, তাহলে ডিস্টেন্স কত? d1 বাই s1 দ্যাট ইকুয়াল টু d2 বাই s2। তাহলে আমাদের যে তিনটে কেস, তিনটে ফর্মুলা এখানে আমাদের ইউজ হচ্ছে। এবার আমরা রেশিও মেথডে যখন যেরকম বলবে খুব ইজিলি আমরা জাস্ট এই প্রসেসের উপরে বেস করে, যদি আমরা ধরে নিই যে দুটো ডিস্টেন্স, আমরা যখন নিউমেরিক্যাল করবো এরপরে, যে যখন ধরে নেওয়া হবে যে দুটো ডিস্টেন্স সেম, তখন আমরা ডাইরেক্ট এটা ইউজ করতে পারি s1 t1 সমান s2 t2। যদি বলা হয় স্পিড সেম, আমরা ইউজ করতে পারি d1 বাই t1 সমান d2 বাই t2। যদি বলা হয় টাইম সেম, d1 বাই s1 সমান d2 বাই s2। তো এটা একটা থিওরি রয়েছে। এরপরে আমাদের আরেকটা থিওরি এখানে জানতে হয়, সেটা হচ্ছে যে রিলেটিভ ভেলোসিটি, বা বলতে গেলে আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগ, আপেক্ষিক বেগ জিনিসটা কিরকম? যেটাকে বলা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো রিলেটিভ ভেলোসিটির কথাটার মানে হচ্ছে যে যদি দুটো ট্রেন বলি বা দুটো ট্রাক বলি, বাস বলি, যাই বলো না কেন, যে কোনো দুটো অবজেক্ট, একটা অবজেক্ট ধরে নাও এই ডাইরেকশনে যাচ্ছে, তার স্পিড হচ্ছে এস এ, এই অবজেক্টটা এস এর স্পিড নিয়ে এদিকে যাচ্ছে, আরেকটা অবজেক্টও এই ডাইরেকশনে যাচ্ছে উইথ দ্য স্পিড এস বি। কি বললাম? রিলেটিভ ভেলোসিটি বলো, স্পিড বলো, একই ব্যাপার, কেননা এখানে আমাদের অঙ্কে আমাদের একই লাগবে। আর যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, স্পিড আমাদের স্কেলার কোয়ান্টিটি। তো এটা আমাদের এখন লাগবে না, এটা আমাদের দরকার নেই, এখানে আমরা ম্যাথস করছি এখানে। তো এখানে দেখো এ যে অবজেক্টটা রয়েছে সে এস এর স্পিড নিয়ে এই ডাইরেকশনে যাচ্ছে, এই সেম ডাইরেকশনে বি এস বি স্পিড নিয়ে যাচ্ছে।
তাহলে যেহেতু তাদের ডাইরেকশন সেম, আমরা এখানে কি পাচ্ছি, সেম ডাইরেকশন যখন হচ্ছে তখন আমরা বলতে পারি যে রিলেটিভ স্পিড ইকুয়াল টু মাইনাস হবে। কি হবে, সেম ডাইরেকশনে গেলে স্পিড মাইনাস হয়, এস এ মাইনাস এস বি। যদি এস এটা কিলোমিটার পার আওয়ার, এস বি কিলোমিটার পার আওয়ারে থাকে, তাহলে এত। সেম ডাইরেকশন হলে রিলেটিভ স্পিড মনে রাখবে এস এ মাইনাস এস বি কিলোমিটার পার আওয়ার। আর যদি আমরা এরকম ধরি যে এ সাপোজ এদিকে যাচ্ছে এস এর স্পিড নিয়ে, আর বি এই ডাইরেকশনে আসছে উইথ দ্য স্পিড এস বি, তাহলে তখন মনে রাখতে হবে যে অপোজিট ডাইরেকশন যদি হয়, অপোজিট ডাইরেকশন, দেন রিলেটিভ স্পিড ইকুয়াল টু এস এ প্লাস এস বি কিলোমিটার পার আওয়ার। তাহলে সেম ডাইরেকশন হলে রিলেটিভ স্পিড হচ্ছে এস এ মাইনাস এস বি, মানে সাবস্ট্রাক্ট হচ্ছে, আর অপোজিট ডাইরেকশনে হলে এস এ প্লাস এস বি কিলোমিটার পার আওয়ার। এটা ছিল রিলেটিভ স্পিডের থিওরি। এরপরে আমাদের আরেকটা থিওরি রয়েছে, সেটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। হোয়াট ইজ অ্যাভারেজ স্পিড অর অ্যাভারেজ ভেলোসিটি? অ্যাভারেজ স্পিড যদি বলা হয় যে অ্যাভারেজ স্পিড কথাটার মানে হচ্ছে, আমরা নর্মালি যেটা জানি যে স্পিড ইকুয়াল টু কি জানি আমরা, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। ঠিক সিমিলারলি এখানে অ্যাভারেজ স্পিড কথাটা মানে বলতে চাইছে, অ্যাভারেজ মানে হচ্ছে সিম্পল বলতে গেলে যে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। মানে এখানে অ্যাভারেজ স্পিড, আমরা নরমালি ডিসটেন্স সমান কি জানি, স্পিড মাল্টিপ্লাই টাইম, তার মানে স্পিড ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। এখানে যখন অ্যাভারেজ কথাটা আসছে, অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, মানে আমরা এখানে ইন জেনারেল বলতে পারি যে সাপোজ এখানে যদি এরকম বলা হয় যে এ থেকে বি দুটো পয়েন্টের মাঝখানে সেপারেশন হচ্ছে ডি, কোন একটা ট্রেন এ থেকে বি এর দিকে যাচ্ছে, কত ভেলোসিটি নিয়ে যাচ্ছে বা কত স্পিড নিয়ে যাচ্ছে, x কিলোমিটার প্রতি ঘন্টা, এই স্পিড নিয়ে যাচ্ছে এ থেকে বি এর দিকে। আরেকটা ট্রেন বি থেকে এর দিকে আসছে উইথ y কিলোমিটার প্রতি ঘন্টা। কি বলা হচ্ছে, এ থেকে বি অবধি যাচ্ছে একটা ট্রেন যেটা x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে, আরেকটা ট্রেন বি থেকে এর দিকেই আসবে, ভেলোসিটি বা স্পিড কত নিয়ে আসছে, y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এর অ্যাভারেজ স্পিড কত হবে? অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, আমরা বলতে পারি কি, আমি এখানে কনসেপ্টটা বলছি, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। তাহলে এখানে টোটাল ডিসটেন্স, বা এখানে দুটো আলাদা আলাদা ট্রেন না বলে যদি আমি বলি একটা ট্রেনের কথাই ভাবছি, একটা ট্রেন এই দিকে যাচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে, যাওয়ার সময় সে x কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে, আসার সময় মানে বি থেকে এর দিকে যখন আসছে তখন সে y কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে। তাহলে সে টোটাল ডিসটেন্স কতটা কভার করছে, ডি ডিসটেন্স গেছে আবার ডি ডিসটেন্স ফেরত এসছে, ডি ডিসটেন্স গেছে আবার ডি ডিসটেন্স ফেরত এসছে, তাই টোটাল ডিসটেন্সে কভার করেছে ডি প্লাস ডি। এবার হচ্ছে টোটাল টাইম, যেতে কতটা টাইম লেগেছে, যেতে যে টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, টাইম ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স বাই স্পিড। তাহলে যাওয়ার সময় টোটাল কতটা ডিসটেন্স গেছে ডি, স্পিড কত x, তাহলে আমরা বলতে পারি d বাই x, প্লাস আসার সময় কত d বাই y, তাহলে আমরা সিম্পলি বলতে পারি 2d বাই, এটা আসবে xy, বা d টাকে যদি আমি কমন নিয়ে নিই তাহলে কত আসছে, d কমন নিলে 1 বাই x প্লাস 1 বাই y। তাহলে এখান থেকে আমাদের চলে আসছে যেটা 2d বাই d ইন্টু x প্লাস y বাই xy, dd ক্যান্সেল, 2xy বাই x প্লাস y। তাহলে এটা হচ্ছে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা। আমরা এখান থেকে পেলাম অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু তাহলে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্স এখানে আলটিমেট কিন্তু অ্যাভারেজ স্পিড ডিসটেন্সের উপর ডিপেন্ডই করছে না, কেন, আমরা এখানে দেখতে পাচ্ছি dd তো কেটেই যাচ্ছে। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু আমরা ডাইরেক্ট মনে রাখতে পারি 2xy বাই x প্লাস y। সিমিলারলি আমরা যদি ধরে নিই যে তিনটে ডিসটেন্সের কথা বলছে x y z, তাহলে তার ফর্মুলা এরকম আসবে যে যে কোনো তিনটে ডিসটেন্স যদি এরকম বলা হয় যে x মানে তিনটে ভাগে যদি ভাগ করা হয়, একটার ভেলোসিটি হচ্ছে, আচ্ছা এটা যখন আমরা অঙ্ক করব তখনই এটা নিয়ে ডিসকাস করব, এখন জাস্ট বেসিকটা পেলাম আমরা, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, যে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু কত পেলাম, টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম, 2xy বাই x প্লাস y। এরপরে আমরা এই রিলেটেড কিছু নিউমেরিক্যাল করব।
যা থিওরি পড়লাম আজকে সেই থিওরির উপর বেস করে আমরা কিছু অঙ্ক করব। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখা যাক, একদম বেসিক থেকে শুরু করছি। ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা আছে সেটা বলছে কনভার্ট 25 মিটার পার সেকেন্ড, কনভার্ট 25 মিটার পার সেকেন্ড ইন্টু কিলোমিটার পার আওয়ার। কি বলা হয়েছে? 25 মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা নর্মাল ফর্মুলা কি জানি, 1 কিলোমিটার প্রতি ঘন্টা ইকুয়াল টু 5/18 মিটার পার সেকেন্ড, বা ঘুরিয়ে বললে 1 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাকে চেয়েছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে কত আসবে? 25 ইন্টু 1 মিটার পার সেকেন্ড সমান এটা আমরা ইউজ করতে পারি 18/5 মিটার কিলোমিটার পার আওয়ার। তাহলে 25 মিটার পার সেকেন্ড মানে কি হবে? 25 ইন্টু 18/5, মানে আনসার আসছে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে আমরা এখানে বলতে পারি 25 মিটার পার সেকেন্ড ইকুয়াল টু 90 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এটা একটা টাইপ অফ কোশ্চেন্স। এরপরে আমরা যা থিওরি পড়েছি আজকে, সেকেন্ড কোশ্চেন্স কি রয়েছে? কোশ্চেন নাম্বার 2 এখানে রয়েছে। কোশ্চেন নাম্বার 2 বলছে যেটা a person covers a distance of 12 kilometer while walking at a speed of 4 kilometer per hour. How much distance he could cover in same time if he walks at a speed of 6 kilometer per hour. তাহলে এখানে কোশ্চেনটা কি বলা হয়েছে না, কোন একজন পার্সন যে কভার করছে একটা ডিস্টেন্স অফ 12 কিলোমিটার while walking at a speed of 4 কিলোমিটার পার আওয়ার, মানে সে 12 কিলোমিটার পাথ কভার করছে যখন সে কত স্পিডে যাচ্ছে? 4 কিলোমিটার পার আওয়ার স্পিডে সে ওয়াক করছে, হাঁটছে। হাউ মাচ ডিস্টেন্স হি কুড কভার ইন দ্য সেম টাইম। তাহলে এই যে কথাটা রয়েছে সেম টাইম, তাহলে এখানে টাইমটা সেম। তাহলে টাইম যদি সেম হয়, মানে টাইম যদি কনস্ট্যান্ট হয়, তাহলে আমাদের কি ফর্মুলা রয়েছে? টাইম কনস্ট্যান্ট হলে আমাদের যে ফর্মুলাটা হয় d1/s1 দ্যাট ইকুয়াল টু d2/s2, মানে প্রথম ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু সেকেন্ডের যে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এখানে বলতে চাইছে কি, তাহলে এখানে 12 কিলোমিটার যখন যাচ্ছে, মানে d1 এর জায়গায় 12 বসালাম, সে স্পিডে কত যাচ্ছে? 4 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু d2 টা আমাকে জানতে চাইছে হাউ মাচ ডিস্টেন্স হি কভার ইফ অ্যাট এ স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে 6 কিলোমিটার প্রতি ঘন্টায় যদি সে যায়, তাহলে সে কতটা ডিস্টেন্স কভার করবে? তাহলে এখান থেকে আমরা d2 সমান পেয়ে যাচ্ছি কত? 12 ইন্টু 6/4, তাহলে আনসার আসছে 18 কিলোমিটার। তাহলে আমরা এখানে কি পেলাম? যেহেতু কোশ্চেনটা কি ছিল না, কোন একজন পার্সন 12 কিলোমিটার পাথ ডিস্টেন্স কভার করছে যখন সে 4 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে হাঁটছে। এবার বলেছে যদি টাইম একই ধরা হয়, সেম টাইম, তাহলে কতটা ডিস্টেন্সে কভার করবে 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সে যদি হাঁটতে থাকে। তাহলে টাইমটা সেম টাইমে কতটা ডিস্টেন্স, তাহলে বেশি ডিস্টেন্স কভার করবে। সে 4 কিলোমিটার প্রতি ঘন্টাতে যখন যাচ্ছিল 12 কিলোমিটার পাথ কভার করছিল, তাহলে এখন তো স্পিড বেড়েছে 6 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে ডিস্টেন্সটা বেশি যাবে 18 কিলোমিটার, কেননা টাইমটা এখানে সেম বলেছে। তো এরপরে আমাদের নেক্সট কোশ্চেন কি রয়েছে সেটা দেখব। নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 3 রয়েছে, কোশ্চেন নাম্বার 3 এখানে বলছে a person covers a certain distance with a speed of 18 kilometer per hour in 8 minutes.
in 8 minutes. If he wants to cover the same distance in 6 minutes, what should be his speed? কোশ্চেনটা এখানে কি বলা হয়েছে, একজন পার্সন, কোন একজন ব্যক্তি বা কোন একজন লোকের কথা বলা হচ্ছে যে একটা ডিস্টেন্স কভার করছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে, 18 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে সে যাচ্ছে, 8 মিনিট টাইম লাগছে তার, এটা যেতে তার টাইম লাগছে 8 মিনিট। ঠিক আছে, এখানে দেখো ইউনিটটা আছে 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এখানে মিনিট, তাহলে আমরা মিনিটটাকে আইদার ঘন্টাতে কনভার্ট করতে হবে। তো এখানে বলছে ইফ হি ওয়ান্টস টু কভার দ্য সেম ডিস্টেন্স, তাহলে এখানে কি আছে, ডিস্টেন্সটা সেম বলে দিয়েছে, সেম ডিস্টেন্স ইন 6 মিনিট, তাহলে হোয়াট শুড বি হিজ স্পিড? তাহলে সে প্রথমে 8 মিনিটে যাচ্ছিল, সে ওই একই ডিস্টেন্সটা কভার করতে চাইছে 6 মিনিটে, তাহলে তার স্পিডটাকে কি করতে হবে, স্পিডটা অবশ্যই আমাকে বাড়াতে হবে, কেননা 8 মিনিটে সে 18 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিল, একটা ডিস্টেন্স কভার করছিল। তো এখন তার কি হয়েছে, টাইমটা কমিয়ে দেওয়া হয়েছে, 6 মিনিটের মধ্যে যেতে হবে, ওই একই ডিস্টেন্স কভার করতে হবে, তাহলে 8 মিনিটের জন্য যে স্পিডে যাচ্ছিল 6 মিনিটে তার থেকে বেশি স্পিডে যেতে হবে। তো দেখো এখানে যদি ডিস্টেন্স ইকুয়াল টু আমরা জানি স্পিড মাল্টিপ্লাই টাইম, তাহলে এখন যেহেতু ডিস্টেন্সটা সেম, ডিস্টেন্স ইকুয়াল টু সেম মানে ডিস্টেন্স আমার কনস্ট্যান্ট, তাহলে আমাদের ফর্মুলা কি হয়, s1 t1 দ্যাট ইকুয়াল টু s2 t2। তাহলে প্রথমে স্পিড কত ছিল 18, মানে s1 এর জায়গায় আমরা 18 বসাতে পারি, মাল্টিপ্লাই t1 হচ্ছে 8 মিনিট, মিনিটকে ঘন্টায় নিয়ে গেলে 8/60, s2 টা আমাকে বের করতে হবে, টাইম দেওয়া আছে 6 মিনিট মানে 6/60, তো এটা কেটে যাচ্ছে, সো s2 ইকুয়াল টু কত হবে, 18 ইন্টু 8/6, 6 3 18, মানে 24 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাকে যেতে হবে ওই একই ডিস্টেন্স কভার করতে গেলে। দেখো 8 মিনিটে যখন সে কভার করছিল একটা ডিস্টেন্স যাচ্ছিল তখন তার স্পিড ছিল 18 কিলোমিটার প্রতি ঘন্টা, এখন ওই ডিস্টেন্সটাই যেতে হচ্ছে 6 মিনিটে, তাহলে তার স্পিডটাকে অবশ্যই বাড়াতে হবে, কত বেড়েছে 18 থেকে 24 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার আমার 24 কিলোমিটার পার আওয়ার। তো এরপরে আমরা আরেকটা কোশ্চেন্স করব, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 যেটা রয়েছে যে two buses are running in the same direction, দুটো বাস রান করছে সেম ডাইরেকশন, ধরে নেওয়া গেল একটা two buses are running in the same direction, one bus are move বা রানিং, একটা বাস রান করছে with a speed of 6 kilometer per hour and other bus are running with a speed of 8 kilometer per hour, কি 5 kilometer per hour ধরলাম। তাহলে find their relative speed with respect to each other, তাহলে রিলেটিভ স্পিড কথাটা বলতে কি বোঝাচ্ছে, টু বাসেস আর রানিং ইন দ্য সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন মানে হলে কি হবে বলেছিলাম, যখন দুটো বাস সেম ডাইরেকশনে দুটো অবজেক্ট মুভ করছে তখন তাদের রিলেটিভ স্পিড কি হয়, সাবস্ট্রাক্ট হয়। রিলেটিভ স্পিড ইকুয়াল টু কি হয়, যখন তারা সেম ডাইরেকশনে থাকছে যদি এস এ আর এস বি স্পিড নিয়ে যায়, রিলেটিভ স্পিড ইকুয়াল টু হবে এস এ মাইনাস এস বি। তাহলে একটা যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এস এ সমান লিখতে পারি 6 কিলোমিটার পার আওয়ার, আর একটা রয়েছে 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমরা এস বি সমান লিখতে পারি 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে দেয়ার রিলেটিভ স্পিড ইকুয়াল টু 6 minus 5, দ্যাট মিন্স 1 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আনসার। সেম কোশ্চেনটাই তাহলে এখানে আমরা বলতে পারি দেয়ার রিলেটিভ স্পিড ইকুয়াল টু
1 কিলোমিটার প্রতি ঘন্টা। এবারে এটাই সেম কোশ্চেনটা যদি এরকম বলা হতো, টু বাসেস আর রানিং ইন দ্য অপোজিট ডাইরেকশন, সেম না বলে যদি এটাকে অপোজিট বলা হতো, সেম না বলে যদি এটা অপোজিট ডাইরেকশন থাকতো, তার মানে এখানে বলতে চাইছে যে বেগটা ওটাই আছে যে 6 কিলোমিটার প্রতি ঘন্টা আর একটা রয়েছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। মানে একটা বাস সাপোজ এখান থেকে এই ডাইরেকশনে যাচ্ছে, সেটা স্পিড হচ্ছে কত 6 কিলোমিটার পার আওয়ার, আরেকটা বাস এই ডাইরেকশনে আসছে, তার স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমি এস এ বলি, এটাকে যদি এস বি বলি, যেহেতু তারা অপোজিট ডাইরেকশন, তাহলে এখানে রিলেটিভ স্পিড ফর অপোজিট ডাইরেকশন যখন থাকছে, সে অপোজিট ডাইরেকশনের ক্ষেত্রে রিলেটিভ স্পিড কত হবে, দুটো প্লাস হয়ে যাবে, মানে 6 + 5 = 11 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 5 ধরলাম আমরা। তাহলে এখান থেকে এটা পেলাম যে রিলেটিভ স্পিড যখন আমাদের দুটো অবজেক্ট বা দুটো ট্রেন কি দুটো বাস, যে কোনো দুটো অবজেক্ট একই ডাইরেকশনে যখন যাচ্ছে, রিলেটিভ স্পিড তাদের মাইনাস হচ্ছে, আর যখন অপোজিট ডাইরেকশনে যাচ্ছে রিলেটিভ স্পিড প্লাস হয়ে যাচ্ছে। তো এরপরে অ্যাভারেজ স্পিড রিলেটেড আরেকটা নিউমেরিক্যাল করব, যেটা কিনা অ্যাভারেজ স্পিড রিলেটেড। So next question number 6. Question number 6 বলছে যে if a person covers 40 kilometer at a speed of 10 kilometer per hour by a cycle 25 kilometer per hour, but 25 kilometer at a speed of 5 kilometer per hour on foot, and another 100 kilometer at 50 kilometer per hour speed by bus, then find their average speed for the whole journey তাহলে এখানে যে কোশ্চেনটা রয়েছে, কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা এখানে বলতে চাইছে যে কোনো একজন পার্সন 40 কিলোমিটার পাথ ট্রাভেল করছে 10 কিলোমিটার পার আওয়ার স্পিড নিয়ে সাইকেলে করে যখন সে কভার করছে 40 কিলোমিটার পাথ কভার করছে, স্পিড কত 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে। তারপরে বলেছে 25 কিলোমিটার পাথ সে কভার করছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে অন ফুট, পায়ে হেঁটে, অ্যান্ড অ্যানাদার 100 কিলোমিটার, আর বাকি যে 100 কিলোমিটার রয়েছে অ্যানাদার 100 কিলোমিটার, সেটা হচ্ছে 50 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে বাই বাস। তাহলে বলতে চাইছে এই যে টোটাল জার্নিটা সে করলো, একবার সে সাইকেলে গেছে, তারপরে পায়ে হেঁটে গেছে, আর একবার বাসে গেছে, তো এই যে তিনটে আলটিমেট সে ট্রাভেল করেছে, তিনটে মাধ্যমে ট্রাভেল করেছে, বিভিন্ন ডিস্টেন্স ট্রাভেল করেছে, বিভিন্ন স্পিডে গেছে, তো টোটালের উপরে বলতে চাইছে ফাইন্ড দেয়ার অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। তাহলে আমরা যেটা এখানে ডায়াগ্রাম বলতে পারি, সিম্পলি এখানে বলতে পারি যে এখান থেকে এটা সাপোজ 40 কিলোমিটার পাথ, সেই 40 কিলোমিটার পাথ 10 কিলোমিটার পার আওয়ার স্পিডে গেছে বাই সাইকেলে গেছে। তারপরে হচ্ছে 25, এটা সাপোজ 25 কিলোমিটার পাথ, সেটা 5 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গেছে অন ফুট, পায়ে হেঁটে গেছে। আর বাকি 100 কিলোমিটার, সাপোজ এটা হচ্ছে 100 কিলোমিটার পাথ, সেটা আমাদের 50 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে গেছে বাই বাস। তাহলে আমাকে বের করতে হচ্ছে এটা যে অ্যাভারেজ স্পিড। তাহলে অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু, আমরা নর্মাল জানি যেটা, অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স। স্পিড ইকুয়াল টু নর্মালি হয়ে থাকে ডিস্টেন্স আপন টাইম, মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে অ্যাভারেজ স্পিড হচ্ছে কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে এখন টোটাল ডিস্টেন্সে কতটা কভার করেছে, 40 কিলোমিটার গেছে সে সাইকেলে, 25 কিলোমিটার গেছে পায়ে হেঁটে, 100 কিলোমিটার গেছে বাসে। তাহলে টোটাল ডিস্টেন্স কভার্ড 40 + 25 + 100, এটা হলো এত কিলোমিটার ডিস্টেন্সে টোটাল কভার করেছে। টোটাল টাইম কত লেগেছে, টাইম মানে আবার কি হয় ডিস্টেন্স বাই স্পিড। তাহলে সাইকেলে যখন গেছে টাইম কত লেগেছে
40 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স বাই 10, তাহলে আমরা এর জন্য টাইম বলতে পারি 40/10 প্লাস এখানে গেছে 25 কিলোমিটার বাই 5, 25/5 প্লাস এখানে হচ্ছে 100/50, 100/50, তাহলে এই হচ্ছে আমার অ্যাভারেজ স্পিড। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখান থেকে 165 বাই, এটা আসবে 4 প্লাস 5 প্লাস 2, তাহলে 165/11। এবার ক্যালকুলেশন করে এটা যা আসবে 15, তাহলে এটা আনসার হয়ে গেল 15 কিলোমিটার পার আওয়ার হচ্ছে অ্যাভারেজ স্পিড ফর দ্য হোল জার্নি। তাহলে এই ছিল আমাদের অ্যাভারেজ স্পিড রিলেটেড কোশ্চেন্স। আমি এখানে কোশ্চেনটা আরেকবার এক্সপ্লেন করছি। অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, সেটাকে আমরা লিখতে পারি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে টোটাল কতটা সে ডিস্টেন্স কভার করেছে বাই বাস, সাইকেল অ্যান্ড পায়ে হেঁটে, সেটাকে তিনটে যোগ করা হয়েছে, এটা হচ্ছে টোটাল ডিস্টেন্স। বাই টোটাল টাইম মানে কি, টোটাল টাইমটা কি করে পাচ্ছি, টাইম মানে হচ্ছে ডিস্টেন্স বাই যখন সে সাইকেলে গেছে তখন কতটা ডিস্টেন্স কভার করেছে 40 কিলোমিটার, তাহলে 40 বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড 40/10 প্লাস পায়ে হেঁটে যখন যাচ্ছে 25/5, আর যখন সে বাসে গেছে 100/50। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু 15 কিলোমিটার প্রতি ঘন্টা। তো এই ছিল আমাদের আজকের কিছু কোয়েশ্চেন্স। এরপরে আমরা আরো কিছু কোয়েশ্চেন সলভ করব এবং এই সিরিজটা কন্টিনিউ করব। তো আজকের ভিডিও এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।